6 আগস্ট 1945 সকাল 8:15। স্থান জাপানের হিরোশিমা। এই দিনটি মানব ইতিহাসে প্রথম পারমাণবিক হামলার সাক্ষী হয়ে আছে। এক মুহূর্তের চোখ ধাঁধানো আলোর ঝলকেই যেন একটি পুরো শহরের অস্তিত্ব মুছে গিয়েছিল। আমেরিকার নিক্ষেপ করা লিটল বয় নামের পারমাণবিক বোমা শেষ পর্যন্ত প্রায় 1,40,000 মানুষের প্রাণ কেড়ে নেয়। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি ইতিহাসের এক নির্মম এবং অস্বীকার করার মতো নয় এমন সত্য। 20 শতকের মধ্যভাগে মানব সভ্যতা এমন এক ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়েছিল যার নজির ইতিহাসে আগে খুব কমই দেখা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ আগুন তখন পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তকে গ্রাস করে ফেলেছিল। ইউরোপের বিস্তীর্ণ সমভূমি থেকে আফ্রিকার উত্তপ্ত মরুভূমি, এশিয়ার ঘন অরণ্য থেকে প্রশান্ত মহাসাগরের উত্তাল জলরাশি, সবখানেই চলছিল রক্তক্ষয়ী সংঘর্ষ, ক্ষমতার লড়াই, রাজনৈতিক মতাদর্শের সংঘাত এবং অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল পৃথিবীর মানচিত্র। 1945 সালে জার্মানির পতন এবং অ্যাডলফ হিটলারের আত্মহত্যার মাধ্যমে ইউরোপে যুদ্ধের অবসান ঘটলেও পূর্ব এশিয়ার আকাশে তখনও যুদ্ধের কালো ছায়া ঘনিয়েছিল। জাপান তখনও মিত্রশক্তির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিল। তাদের সামরিক দর্শনের মূল ভিত্তি ছিল বুশিদো, যেখানে আত্মসমর্পণের চেয়ে সম্মানের সঙ্গে মৃত্যুকেই শ্রেষ্ঠ মনে করা হতো। জাপানের নারী, পুরুষ এবং শিশু বৃদ্ধ প্রায় প্রত্যেকেই নিজেদের দেশের জন্য যুদ্ধ করার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিল। তাদের বিশ্বাস ছিল সম্রাট হিরোহিতোর জন্য নিজের জীবন উৎসর্গ করাই একজন নাগরিকের সর্বোচ্চ কর্তব্য। কিন্তু এই অদম্য মনোবলের বিপরীতে বাস্তবতা ছিল অত্যন্ত কঠিন। বহু বছর ধরে চলা যুদ্ধ জাপানের অর্থনীতিকে কার্যত ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। দেশটির শিল্প উৎপাদন প্রায় স্থির হয়ে পড়ছিল। অন্যদিকে আমেরিকার নৌ অবরোধের কারণে খাদ্য, জ্বালানি তেল এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। তবুও জাপান আত্মসমর্পণের কথা চিন্তাই করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা নিউ মেক্সিকোর মরুভূমিতে গোপনে এমন এক প্রকল্পে কাজ করছিলেন যা ভবিষ্যতের ইতিহাস বদলে দিতে চলছিল। এই গোপন প্রকল্পের নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট। এটাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিধ্বংসী অস্ত্র তৈরির বৃহত্তম বৈজ্ঞানিক উদ্যোগ। এই প্রকল্প সফল হলে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি নয়, বরং পরবর্তী বিশ্ব রাজনীতির গতিপথও আমূল বদলে যেতে পারত। পৃথিবী প্রবেশ করতে যাচ্ছিল এক সম্পূর্ণ নতুন যুগে, আর সেই নতুন যুগের প্রথম পদচিহ্ন পড়তে চলছিল জাপানের দুটি শহরের আকাশে। 1945 সালের গ্রীষ্মকাল জাপানের সাধারণ মানুষের জন্য ছিল প্রতিদিনের টিকে থাকার সংগ্রাম। টোকিও, ওসাকা এবং নগোয়ার মতো বড় শহরগুলোতে আমেরিকার B-29 বোমারু বিমান প্রায় প্রতিদিনই অগ্নিবোমা বর্ষণ করছিল। রাতের আকাশ আগুনের লেলিহান শিখায় রক্তিম হয়ে উঠত। কাঠের তৈরি অসংখ্য জাপানি বাড়ি কয়েক মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যেত। লাখো মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ও স্বজনহারা হয়ে পড়ছিল। এই ভয়াবহ পরিস্থিতির তুলনায় হিরোশিমার মতো মাঝারি আকারের শহরের বাসিন্দারা নিজেদের তুলনামূলকভাবে ভাগ্যবান মনে করতেন, কারণ তখন পর্যন্ত হিরোশিমা বড় ধরনের কোনো বিমান হামলার শিকার হয়নি। হিরোশিমা ছিল জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প নগরী। এখানেই জাপানের দ্বিতীয় সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর অবস্থিত ছিল। শহরের বন্দরটি সৈন্য, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এত গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হওয়া সত্ত্বেও হিরোশিমা তখনও বড় ধরনের কোনো বিমান হামলার শিকার হয়নি। তবে এর পিছনে ছিল আমেরিকার একটি সুপরিকল্পিত গোপন কৌশল। নতুন তৈরি পারমাণবিক অস্ত্রের কার্যকারিতা যাচাই করার উদ্দেশ্যে শহরটিকে ইচ্ছাকৃতভাবেই অক্ষত রাখা হয়েছিল। বাইরের দৃষ্টিতে হিরোশিমার জীবন হয়তো স্বাভাবিক মনে হতো, কিন্তু বাস্তবে শহরের প্রতিটি পরিবার অভাব, অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। খাদ্য
রেশনিং এমন পর্যায়ে পৌঁছেছিল যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বরাদ্দকৃত চাল তার ন্যূনতম চাহিদাও পূরণ করতে পারত না। ফলে মানুষ নিজেদের বাড়ির আঙিনা, পার্ক, এমনকি রাস্তার ধারের ফাঁকা জমিতেও মিষ্টি, আলু, কুমড়া এবং বিভিন্ন শাকসবজি চাষ করত। অপুষ্টির কারণে অনেক শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছিল। অনেক স্কুলে ছোট ছোট উৎপাদন কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল। সেখানে ছাত্রছাত্রীরা সামরিক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তৈরিতে অংশ নিত। 6 আগস্ট 2045 হিরোশিমার সেই সকালটিও শুরু হয়েছিল অন্য সব দিনের মতোই। ভোরের আলো ফুটতেই মানুষ নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে। শিশুরাও স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে সেদিন তাদের পড়াশোনার পরিবর্তে শহরের কেন্দ্রস্থলে বাড়িঘর ভেঙে অগ্নিরোধক খোলা এলাকা তৈরির কাজে সহায়তা করার কথা ছিল। উদ্দেশ্য ছিল যদি বিমান হামলা হয় তাহলে আগুন যেন দ্রুত পুরো শহরে ছড়িয়ে না পড়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আগুন থেকে বাঁচার সেই প্রস্তুতিই তাদের আরো ভয়ঙ্কর আগুনের হাত থেকে রক্ষা করতে পারেনি। সকাল 7:09 জাপানের রাডারে একটি মার্কিন বিমান শনাক্ত হয়। বিমানটি ছিল একটি আবহাওয়া পর্যবেক্ষণকারী রিকনাইসেন্স বিমান, যার নাম ছিল স্ট্রিট ফ্লাশ। এর কাজ ছিল হিরোশিমার আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করে মূল বোমারু বিমানের কাছে তথ্য পাঠানো। সতর্কমূলক সাইরেন তীব্র শব্দে গোটা শহর কেঁপে ওঠে। লোকজন দ্রুত আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে শুরু করে। রেডিওতেও বিমান হামলার সতর্কবার্তা প্রচার করা হয়। কিছুক্ষণ পর বিমানটি শহরের উপর দিয়ে উড়ে চলে গেলে জাপানি কর্তৃপক্ষ ধারণা করে এটি কেবল একটি নজরদারি মিশন ছিল। তারা মনে করল আপাতত কোনো বড় বিপদের আশঙ্কা নেই। সকাল 7:31 অল ক্লিয়ার সাইরেন বাজানো হয়। মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে আবার নিজ নিজ কাজে ফিরে যায়। কেউই বুঝতে পারেনি এই সাময়িক স্বস্তি ছিল আসন্ন মহাবিপর্যয়ের পূর্বাভাস। প্রায় 45 মিনিট পরে আরো 3টি মার্কিন বিমান হিরোশিমার আকাশে প্রবেশ করে। এবার আর কোনো সতর্কমূলক সাইরেন বাজানো হয়নি। নিচে থাকা অধিকাংশ মানুষ ভেবেছিল এগুলো আগের বিমানের মতোই সাধারণ নজরদারি মিশনের অংশ। কেউ কৌতূহল নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল, আবার কেউ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। বিমানগুলো প্রায় 31,000 ফুটেরও বেশি উচ্চতায় উঠছিল। সেই উচ্চতা জাপানের বিমান ধ্বংসী কামানের কার্যকর সীমার বাইরে ছিল। 3টি বিমানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটির নাম ছিল এনোলাগে। এই বিমানের পাইলট ছিলেন কর্নেল পল টিবেটস। তিনি নিজের মায়ের নাম অনুসারেই বিমানটির নাম রেখেছিলেন এনোলাগে। আর এই বিমানের বোমার কক্ষে বহন করা হচ্ছিল 4 টনেরও বেশি ওজনের এক ভয়ঙ্কর দানব, যার নাম ছিল লিটল বয়। সকাল 8:15 17 এনোলাগে থেকে পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয়। বোমাটির নির্ধারিত লক্ষ্য ছিল হিরোশিমার কেন্দ্রস্থলে অবস্থিত আয়োই সেতু। বোমাটি বিস্ফোরিত হওয়ার আগে প্রায় 43 সেকেন্ড ধরে নিচের দিকে পতিত হয়েছিল এই লিটল বয় নামক পারমাণবিক বোমা। এই মাত্র 43 সেকেন্ডেই হিরোশিমার লাখো মানুষ তাদের জীবনের শেষ মুহূর্ত পার করছিল। অথচ তারা কেউ জানতো না কি ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। কেউ হয়তো নিজের সন্তানকে আদর করছিল, আবার কেউ অফিসে বসে দিনের কাজ শুরু করছিল, আবার কেউ বন্ধু বা সহকর্মীদের সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করছিল। ঠিক তখনই মাটি থেকে প্রায় 1900 ফুট উচ্চতায় লিটল বয় বিস্ফোরিত হয়। প্রথমে দেখা দেয় এক অসহনীয় চোখ ধাঁধানো আলোর ঝলক। বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন যেন একসঙ্গে হাজারটা সূর্য পৃথিবীতে নেমে এসেছিল। যারা সরাসরি এই বিস্ফোরণের দিকে তাকিয়েছিল তাদের অনেকের চোখের রেটিনা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আলোর পরপরে নেমে আসে অকল্পনীয় তাপ। বিস্ফোরণের কেন্দ্রস্থলে তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল বলে ধারণা করা হয়। ভূপৃষ্ঠের কাছাকাছি তাপমাত্রা প্রায় 3000 থেকে 4000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এই প্রচন্ড তাপে বিস্ফোরণ স্থলের প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে থাকা অধিকাংশ মানুষ মুহূর্তের মধ্যেই প্রাণ হারান। অনেকের দেহ এতটাই সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছিল যে তাদের কোনো অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া যায়নি। কেবলমাত্র কিছু দেওয়াল বা পাথরের গায়ে তাদের শরীরের ছায়া স্থায়ীভাবে দাগ হয়ে থেকে যায়। সেই ছায়াগুলো আজও ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তাপের পরপরই আঘাত হানে ভয়ঙ্কর সুপারসনিক শকওয়েভ। বিস্ফোরণের ধাক্কায় সৃষ্ট এই বায়ুপ্রবাহের গতি ছিল ঘন্টায় প্রায় 1200 কিলোমিটার। এর প্রচন্ড শক্তিতে কনক্রিটের ভবন পর্যন্ত মুহূর্তের মধ্যে কাচের দেয়ালের মতো চুরমার হয়ে যায়।
বিস্ফোরণ স্থলের 2 কিলোমিটারের মধ্যে থাকা প্রায় 90% ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। অসংখ্য কাচের জানালা ভেঙে ধারালো টুকরোয় পরিণত হয়, আর সেই কাচের টুকরোগুলো বুলেটের গতিতে মানুষের শরীরে বিদ্ধ হতে থাকে। শহরের অধিকাংশ অংশে অবস্থান করা প্রায় 80,000 মানুষ প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণ হারায়। যারা তখনও জীবিত ছিল তাদের অবস্থা ছিল কল্পনারও বাইরে। অনেকের শরীরের চামড়া পুড়ে লম্বা ফিতের মতো ঝুলে পড়ছিল। অনেকের পোশাক তীব্র তাপে শরীরের সঙ্গে গলে একাকার হয়ে গিয়েছিল। চারিদিকে শুধু মানুষের আর্তনাদ, অসহায় চিৎকার এবং মৃত্যুর বিভীষিকাময় নীরবতা বিরাজ করছিল। যারা বিস্ফোরণ স্থল থেকে কিছুটা দূরে ছিল তারাও শক ওয়েভের ধাক্কায় ছিটকে গিয়ে ভবন বা অন্য কোনো বস্তুর সঙ্গে আঘাত লেগে সঙ্গে সঙ্গেই মারা যায়। সুতোমো ইয়ামাগুচি নামে একজন ব্যক্তি, মাত্র 23 বছর বয়সী একজন প্রকৌশলী, সেদিন ব্যবসায়িক কাজে হিরোশিমায় এসেছিলেন। বিস্ফোরণের সময় তিনি একটি ট্রাম থেকে নামছিলেন। হঠাৎ তিনি আকাশে একটি বিমান বা 2টি প্যারাসুট দেখতে পান। পরের মুহূর্তেই এক তীব্র আলোর ঝলক, তার চোখ ঝলসে যায়। প্রচন্ড বিস্ফোরণের ধাক্কায় তিনি অনেক দূরে ছিটকে পড়েন। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বুঝতে পারেন তার শরীরের বাম পাশ গুরুতরভাবে দগ্ধ হয়েছে। বিস্ফোরণের আঘাতে তার কানের পর্দাও ছিঁড়ে গিয়েছিল। অসহ্য যন্ত্রণা সত্ত্বেও তিনি হামাগুড়ি দিয়ে কোনোভাবে একটি আশ্রয় কেন্দ্রে পৌঁছান। সেখানে তিনি যে দৃশ্য দেখেছিলেন তা ছিল যেন জীবন্ত নরকের প্রতিচ্ছবি। চারিদিকে ছড়িয়েছিল দগ্ধ মানব দেহ, বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং মৃত্যু যন্ত্রণায় কাতর অসংখ্য মানুষ। বিস্ফোরণের প্রায় 30 মিনিট পর আকাশে তৈরি হওয়া বিশাল মাশরুম আকৃতির মেঘ থেকে এক অদ্ভুত ধরনের বৃষ্টি ঝরতে থাকে। এই বৃষ্টির ফোঁটাগুলো ছিল বড়, আঠালো এবং কালো রঙের। এই বৃষ্টির নামকরণ করা হয়েছিল ব্ল্যাক রেইন বা কালো বৃষ্টি নামে। এটি কোনো সাধারণ বৃষ্টি ছিল না। পারমাণবিক বিস্ফোরণের ফলে বাতাসে ছড়িয়ে পড়া ধুলো, ছাই এবং তেজস্ক্রিয় কণার সঙ্গে জলীয় বাষ্প মিশে এক দূষিত বৃষ্টির সৃষ্টি হয়েছিল, যা ছিল অ্যাসিড বৃষ্টি। যারা প্রচন্ড তৃষ্ণায় এই বৃষ্টির পানি পান করেছিল কিংবা যাদের খোলা ক্ষত এই পানির সংস্পর্শে এসেছিল তারা মারাত্মক তেজস্ক্রিয় বিকিরণের শিকার হয়। এই বিকিরণের প্রভাবেই পরবর্তী দিন, মাস এবং বছর জুড়ে আরো হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে। সেদিন বিকেলের মধ্যেই হিরোশিমা যেন একটি বিশাল শ্মশানে পরিণত হয়েছিল। শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে জ্বলতে একসময় তা ভয়ঙ্কর অগ্নিঝড়ের রূপ নেয়। এই অগ্নিঝড় আশপাশের বাতাস থেকে বিপুল পরিমাণ অক্সিজেন শুষে নিতে শুরু করে, ফলে বহু মানুষ আগুনে নয় বরং শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারায়। সেদিন শুধু একটি শহর ধ্বংস হয়নি, যেন হিরোশিমার প্রাণটাই নিভে গিয়েছিল। বেঁচে ছিল কেবল অসীম যন্ত্রণা, হৃদয় বিদারক আর্তনাদ এবং পুরা মানব দেহের গন্ধ। পারমাণবিক হামলার পর টোকিও সরকার এবং জাপানের সামরিক নেতৃত্বের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়। হিরোশিমার সঙ্গে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। টেলিফোন, টেলিগ্রাফ এবং রেডিও সব যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে যায়। টোকিওতে থাকা কর্মকর্তারা শুধু এতটুকুই জানতেন যে হিরোশিমায় ভয়াবহ হামলা হয়েছে, কিন্তু সেই হামলার প্রকৃত ধ্বংসযজ্ঞ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণের জন্য জাপানি সেনাবাহিনীর এক তরুণ কর্মকর্তাকে বিমান যোগে হিরোশিমায় পাঠানো হয়। শহরের আকাশে পৌঁছে তিনি যে দৃশ্য দেখেন তা তার কল্পনাকেও হার মানায়। এক সময়ের প্রাণচঞ্চল নগরী তখন কেবল ধ্বংসস্তূপ আর ধোঁয়ায় আচ্ছন্ন। চারিদিকে শুধু পোড়ামাটি, ভেঙে পড়া ভবন এবং এখনো জ্বলতে থাকা আগুনের চিহ্ন। টোকিওতে ফিরে তিনি তার প্রতিবেদনে মাত্র একটি বাক্য লিখেছিলেন, হিরোশিমা শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তবুও জাপানের কঠোরপন্থী সামরিক নেতারা প্রথমে এই বাস্তবতা মেনে নিতে চাননি। তাদের ধারণা ছিল যুক্তরাষ্ট্র হয়তো অত্যন্ত শক্তিশালী কোনো নতুন ধরনের বোমা ব্যবহার করেছে। তারা তখনই পারমাণবিক অস্ত্রের বাস্তব ধ্বংস ক্ষমতা উপলব্ধি করতে পারেনি। তাই আত্মসমর্পণের বিষয়টিও তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। তাদের কাছে জাতীয় সম্মান মানুষের জীবনের চেয়েও বড় বলে বিবেচিত হতো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র হিরোশিমায় একটি পারমাণবিক বোমা ব্যবহার করেছে। একই সঙ্গে তিনি জাপানের কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে তাদের উপর এমন ধ্বংস নেমে আসবে যা পৃথিবী আগে কখনো প্রত্যক্ষ করেনি।
কিন্তু জাপান সরকার তখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তারা আশা করেছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় হয়তো সম্মানজনক কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে তারা জানতো না সোভিয়েত ইউনিয়নও ইতিমধ্যে জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। এদিকে গুরুতর আহত অবস্থায় সুতোমো ইয়ামাগুচি কোনোভাবে ট্রেনে করে নিজের শহর নাগাসাকির উদ্দেশ্যে রওনা হন। তার একমাত্র ইচ্ছা ছিল পরিবারের কাছে ফিরে যাওয়া। তার পুরো শরীর ব্যান্ডেজে মোড়ানো ছিল। অসহ্য যন্ত্রণার মধ্যেও তিনি বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি জানতেন না ভাগ্য তার জন্য আরো ভয়ঙ্কর এক পরীক্ষার অপেক্ষা করেছে। ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ দ্বিতীয় পারমাণবিক হামলার প্রস্তুতি নিয়েছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল কোকুরা শহর, কারণ সেখানে জাপানের একটি গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্রাগার অবস্থিত ছিল। আর নাগাসাকি রাখা হয়েছিল বিকল্প লক্ষ্যবস্তু হিসেবে। 9 আগস্ট 1945 মার্কিন যুক্তরাষ্ট্রের B-29 বোমারু বিমান বক্সাকার দ্বিতীয় পারমাণবিক বোমা ফ্যাটম্যান বহন করে জাপানের উদ্দেশ্যে উড্ডয়ন করে। ফ্যাটম্যান ছিল লিটল বয় থেকে সম্পূর্ণ ভিন্ন নকশার এবং আরো শক্তিশালী একটি পারমাণবিক অস্ত্র। এটি প্লুটোনিয়াম ভিত্তিক ইমপ্লোশন প্রযুক্তিতে তৈরি করা হয়েছিল। বিমানটির দায়িত্বে ছিলেন মেজর চার্লস সুইনি। প্রথম পরিকল্পনা অনুযায়ী তাদের লক্ষ্য ছিল কোকুরা শহর। সেখানে পৌঁছে তারা দেখতে পান পুরো এলাকা ঘন মেঘ এবং ধোঁয়ায় আচ্ছন্ন। বারবার চেষ্টা করার পরেও তারা নির্ধারিত লক্ষ্যে স্পষ্টভাবে দেখতে পারেননি। এদিকে বিমানের জ্বালানিও দ্রুত ফুরিয়ে আসছিল। পরিস্থিতি বিবেচনা করে মেজর সুইনি বিকল্প লক্ষ্য নাগাসাকির দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন। ভাগ্যের এক নির্মম পরিহাসে সেদিন কোকুরা শহর মেঘের আড়ালে লুকিয়ে গিয়ে রক্ষা পায়। কিন্তু অন্যদিকে মূল লক্ষ্য না হয়েও নাগাসাকি মৃত্যুর তালিকায় চলে আসে। নাগাসাকি ছিল জাপানের অন্যতম সুন্দর সমুদ্রবন্দর শহর। চারপাশের পাহাড়ে ঘেরা এই শহরের উরাকামি উপত্যকা ছিল জাপানের খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান কেন্দ্র। এখানে অবস্থিত ছিল এশিয়ার অন্যতম বৃহত্তর গির্জা উরাকামি ক্যাথেড্রাল। শুধু ধর্মীয় গুরুত্বই নয়, নাগাসাকি ছিল শিল্প কারখানার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মিৎসুবিশির বিশাল জাহাজ নির্মাণ কারখানা এবং অস্ত্র উৎপাদন কেন্দ্র ছিল। এই কারণে শহরটি মিত্রশক্তির গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। 9 আগস্ট সকাল 11:01 সেই সময় সুতোমো ইয়ামাগুচি নিজের অফিসে সহকর্মীদের সাথে হিরোশিমার বিভীষিকার বর্ণনা দিয়েছিলেন। তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন কিভাবে মাত্র একটি বোমা একটি সম্পূর্ণ শহরকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু তার ম্যানেজার বিষয়টিকে অবিশ্বাস্য গল্প বলে উড়িয়ে দেন। ঠিক তখনই হঠাৎ করে ঘরের জানালা দিয়ে এক তীব্র সাদা আলো ভিতরে প্রবেশ করে। হিরোশিমার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া সেই ইয়ামাগুচি মুহূর্তের মধ্যেই মাটিতে শুয়ে পড়লেন। এর কয়েক সেকেন্ড পরেই প্রচন্ড বিস্ফোরণের আঘাতে পুরো ভবন কেঁপে ওঠে। ঘরের ভিতরে প্রায় সবকিছু ছিটকে পড়ে এবং ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। যদিও এই বোমাটি লিটল বয়ের তুলনায় আরো শক্তিশালী ছিল, তবুও নাগাসাকির পাহাড় বেষ্টিত ভৌগোলিক অবস্থান বিস্ফোরণের শক্তিকে কিছুটা সীমাবদ্ধ করে দেয়। ফলে ধ্বংসযজ্ঞ মূলত উরাকামি উপত্যকা এবং তার আশেপাশেই কেন্দ্রীভূত হয়। কিন্তু সেই সীমিত এলাকায় ধ্বংসযজ্ঞের মাত্রা ছিল অকল্পনীয়। বিস্ফোরণ স্থলের 1 কিলোমিটারের মধ্যে যা ছিল তা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। সেদিন উরাকামি ক্যাথেড্রালে বহু মানুষ প্রার্থনার জন্য উপস্থিত ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় তাদের প্রায় সবাই প্রাণ হারান। শত বছরের ঐতিহ্য বহনকারী সেই ক্যাথেড্রাল মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক হামলা এবং একই দিনে সোভিয়েত ইউনিয়নের মাঞ্চুরিয়া আক্রমণ, এই দুটি ঘটনা জাপানের সামরিক নেতৃত্বকে সম্পূর্ণভাবে চাপে ফেলে দেয়। তারা উপলব্ধি করতে শুরু করে যে যুদ্ধ চালিয়ে যাওয়া মানে পুরো জাপানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উপলব্ধি করেছিলেন যে আর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো বাস্তব সুযোগ অবশিষ্ট নেই। এই অচল অবস্থার অবসান ঘটাতে ইতিহাসে বিরল এক সিদ্ধান্ত নেন সম্রাট হিরোহিতো। জাপানি সংস্কৃতিতে সম্রাটকে দেবতুল্য মর্যাদা দেয়া হতো, তাই তার সিদ্ধান্তই ছিল সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশ। 15 আগস্ট 1945 সেদিন গোটা জাপানের মানুষ রেডিওর সামনে অপেক্ষা করেছিল এক ঐতিহাসিক ঘোষণার জন্য। প্রথমবারের মতো তারা সরাসরি তাদের সম্রাটের কণ্ঠস্বর শুনতে চেয়েছিল। কাপা কণ্ঠে সম্রাট হিরোহিতো জাতির উদ্দেশ্যে আত্মসমর্পণের ঘোষণা পাঠ করেন। ইতিহাসে এই ভাষণ জুয়েল ভয়েস ব্রডকাস্ট নামে পরিচিত। 2 সেপ্টেম্বর 1945 টোকিও উপসাগরের নোঙর করা মার্কিন যুদ্ধ জাহাজ USS মিসৌরির ডেকে জাপান
জাপানের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। এই স্বাক্ষরের মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে। আজও হিরোশিমা ও নাগাসাকির নীরব স্মৃতি যেন পৃথিবীর মানুষকে একটাই বার্তা দেয় যে আর কখনো নয়, যুদ্ধ নয়, শান্তি হোক, মানবতার ভবিষ্যৎ।